আমরা অনেক সময় রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করছি, সেগুলো অনেক ক্ষেত্রেই এগুলো অতিক্রম করে আমাদের দলীয় স্বার্থটাকে সামনে আনছে। এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। দলীয় স্বার্থ এজেন্ডা তো বলবেই, বিকজ আমরা দল হিসেবে জনগণের সামনে আনতে চাই। কিন্তু একই সাথে মনে রাখা দরকার যে সন্ধিক্ষণের কথা আমাদের জনগণ বলতে চাইছেন কিংবা তাদের উপলব্ধিতে আছে, সেই সন্ধিক্ষণ দাবি করছে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য, যেটা ছাড়া আমরা বিপদের খাদে গিয়ে পড়তে পারি। তার মানে আমরা রাজনৈতিক পার্থক্য আছে, কিন্তু একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গাও আছে, সেইটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা প্রায় শুনি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় এবং জনগণের কিংবা গণের সার্বভৌমত্বের প্রশ্ন, কিন্তু জনগণের ইচ্ছা আর জনগণের সার্বভৌমত্ব এক নয়। জনগণের ইচ্ছার কোনো একক বিন্দু নাও তৈরি হতে পারে, কখনো কখনো কোনো একটা প্রশ্নে তৈরি হতে পারে, কিন্তু পরক্ষণেই সেই জনগণের ইচ্ছা বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে। কিন্তু সেইটাকে আমরা যখন জনগণকেই সার্বভৌম জায়গায় রাখি, তার একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয় যে সেই সার্বভৌমত্ব কোন পদ্ধতিতে প্রয়োগ হবে। গণতান্ত্রিক ব্যবস্থা বলে যে এইটা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে হবে। এই কারণে এই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন, অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি আমরা কোনো একক গোষ্ঠী কিংবা একটা দল একটা চিন্তাকে ডমিনেন্ট করতে চাই, সেটাও ডমিনেন্ট হয়। নানান বৈপ্লবিক সংগ্রামের মধ্যে দিয়ে সেটা ডমিনেন্ট হয়েছে, এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটাকে বিপ্লব হিসেবে আমরা যখন চিহ্নিত করি, তখন কেউ কেউ ওইটাই দাবি করেন যে তারা যেটা বলছেন সেইটাই বিপ্লব, এবং সেইটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটাই প্রয়োগ করতে হবে। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন, অনেক সময় প্রায়ই ভুলে যান নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে, যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। এটা একটা বাস্তবতা, এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। আমরা অনেক আলোচনা করেছি, আমি আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আনবো যে আমরা কোনো একক চিন্তা অনুযায়ী এটাকে বৈপ্লবিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতিতে যাব, নাকি আমরা কনসেনসাসের ভিত্তিতে এবং গণসার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্বের যে প্রায়োগিক পদ্ধতি, তার প্রতিনিধি নির্বাচনের কাঠামো, সেই পদ্ধতিতে অগ্রসর হব। এই দুটো আমাদের আজকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা। কাজে সেই কারণে আমরা মনে করি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি সত্যিকার আমরা প্রকাশ চাই, যেটার মধ্যে দিয়ে জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে, সেটা যে প্রায়োগিক নির্বাচনী পদ্ধতি আছে, সেইখানে আমাদের কনসেনসাস আছে। এবং আরেকটা কনসেনসাস আমরা তৈরি করেছি সংস্কারের প্রশ্নে। না নতুন সংবিধান কিংবা না বিপ্লব, এগুলোতে রাজনৈতিক দল যে কেউ এটার পক্ষে দাঁড়াতে পারেন, বলতে পারেন, কিন্তু এটাতে কনসেনসাস তৈরি হয়নি। কনসেনসাস আছে সংস্কার, কনসেনসাস আছে এখনো আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায়। সেই কারণে আজকে আমরা যা কিছু অগ্রগতি করেছি, সেই জায়গাতে আমাদের বিশেষত ঐকমত্য কমিশন যতটুকু জায়গা আমাদের সংবিধান সংস্কারের প্রশ্নে নিয়ে এসেছেন, যতটুকু ঐকমত্য হয়েছে, সেটা রাজনৈতিক দলগুলোর জন্য অঙ্গীকার। কোনো পার্লামেন্ট কিংবা কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের পার্লামেন্টকে বাইন্ড করে না, বেঁধে দেয় না যে এটা সে করতে পারবে অথবা করতে পারবে না। ওইখানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন থাকে। কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিংবা যারা আমরা আজকে অভ্যুত্থানের অংশগ্রহণকারী, তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। কাজেই সেই বাধ্যতামূলক জায়গা অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে, সেই একই বাধ্যতামূলক জায়গা রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন, তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায়, আইনি বাধ্যবাধকতা, এই আমাদের ঐকমত্যের অংশ, সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি। আমরা এখনো মনে করি ঐকমত্য কমিশন প্রয়োজনে সময় বাড়িয়ে কোনো না কোনো পথ তৈরি করবেন, কারণ প্রয়োজনীয়তাই আইনের জন্ম দেয়। প্রয়োজনীয়তার ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু হয়। আইন অনুযায়ী আমরা চলি না, আমাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি হয়, আইন পরিবর্তিত হয়। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা বাংলাদেশের এই বিশেষ বাস্তবতায় এটা রাখবো। কেউ কেউ বলছেন যে এই সরকার সাংবিধানিক, কেউ কেউ বলছেন এই সরকার সাংবিধানিক না। দুটো অবস্থানই বরং ভুল, কারণ এই সরকার যেমন সাংবিধানিক, আবার সে পুরোপুরি সাংবিধানিক না। এই বিশেষ বাস্তবতার জায়গাটা আছে। সংবিধানে কোথাও অন্তর্বর্তী সরকার লেখা নেই,
কিন্তু সংবিধানে কোনো কিছু লেখা না থাকলেই কোনো কিছু নতুন জন্ম নেবে না, এইটা তো আশ্চর্য চিন্তা। সুতরাং নতুন বাস্তবতা যেহেতু তৈরি হচ্ছে, সেটাই ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা সংবিধানে নাই। সেই ডক্ট্রিন অফ নেসেসিটি দেওয়ার মতো সংবিধানে কিন্তু বিধান আছে। 106 সেই জায়গায় বলে যে যে পরিস্থিতিতে আর সংবিধান দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেইটার পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো না কোনো পদ্ধতি লাগে। সেই কারণে রাষ্ট্রপতি, রাষ্ট্রের একজন যিনি প্রধান ব্যক্তি থাকেন, যাকে রক্ষা করতে হয়, কারণ রাষ্ট্রটাকে তখন টিকিয়ে রাখতে গেলে সেই রাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইবে। তাহলে আমরা একটা বিশেষ বাস্তবতায় উপনীত হয়েছি যেটা সংবিধান ব্যাখ্যা করতে পারছে না। সেই কারণে সুপ্রিম কোর্ট আমাদের ব্যাখ্যা করেছে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গায়। এখনো ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেই এই আমাদের সংস্কারের বাস্তবতা নিয়ে কথা বলবেন। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে যে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্যগুলো আছে তার মীমাংসা কিভাবে হবে। সেটার মীমাংসা জনগণ করবেন। কিন্তু জনগণের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ তর্ক হচ্ছে যে আচ্ছা, আগামী নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো কিংবা যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা যদি এটা বাস্তবায়ন না করেন, তাহলে প্রধান প্রশ্ন পদ্ধতিগত নয়, অনাস্থাগত। সে কারণে সেই অনাস্থার প্রশ্ন মীমাংসা হতে পারে আইনি বাধ্যবাধকতা দিয়ে।